নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ দিনে ভিড়, আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল। বেগম জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা বাতিল চেয়ে করা লিভ টু আপিল খারিজ, মামলা চলতে সর্বোচ্চ আদালতের আদেশ। উখিয়া ও টেকনাফ থেকে 177 রোহিঙ্গা সহ 8টি নৌকা ফেরত পাঠালো বিজিবি। স্থানীয় দালালদের সহায়তায় এখনো অনেকে আশ্রয় নিচ্ছে অবৈধ শরণার্থী ক্যাম্পে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী গোবিন্দগঞ্জে সাঁওতালদের বোনা ধান কাটল রংপুর সুগার মিল কর্তৃপক্ষ, ন্যায্য পাওনা বুঝিয়ে দিল আদিবাসীদের। এবং জালিয়াতি মামলায় সিলেটের পলাতক ব্যবসায়ী রাগিব আলীকে ভারতে গ্রেপ্তারের পর বাংলাদেশের কাছে হস্তান্তর, জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ। প্রবাসী সময়ে সঙ্গে আছে আমি আসাদ আজিম। উৎসব মুখর পরিবেশে শেষ হল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা। শেষ পর্যন্ত মেয়র পদে মনোনয়নপত্র জমা পড়েছে 9টি। 27টি সাধারণ কাউন্সিলর পদের জন্য 176টি ও 9টি সংরক্ষিত কাউন্সিলর পদের জন্য 38টি। মনোনয়নপত্র জমা দিয়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই বলে দাবি করেন। তবে বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খান শঙ্কা প্রকাশ করেছেন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া নিয়ে। নারায়ণগঞ্জ প্রতিনিধি শওকত আলী সৈকতকে সঙ্গে নিয়ে মাহমুদ রাকিবের রিপোর্ট, ছবি তুলেছেন সালাউদ্দিন লিয়া। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে উৎসবমুখর পরিবেশ ছিল নারায়ণগঞ্জ ক্লাবের অস্থায়ী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে। 27টি সাধারণ ওয়ার্ড, 9টি সংরক্ষিত ওয়ার্ড ও মেয়র পদের জন্য একে একে মনোনয়নপত্র জমা দিতে আসতে থাকেন প্রার্থীরা। বেলা 11:30টার দিকে দলের জেলা নেতৃবৃন্দকে সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন সদ্য বিদায়ী মেয়র ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াত আইভি। এ সময় তিনি স্থানীয় নির্বাচনে জাতীয় প্রভাব পড়বে না বলে দাবি করেন। নির্বাচনে দলীয় প্রার্থী দিয়েছে, আমার নেতাকর্মীরা প্রচন্ড উল্লাসিত। নৌকার প্রতীকে প্রথম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন করতে চাচ্ছে এবং এই জন্য সবচেয়ে বড় হলো তৃণমূল প্রচন্ড খুশি। 22শে ডিসেম্বর সমগ্র নারায়ণগঞ্জবাসী রায় দিবে এবং সেই রায়টা নৌকার পক্ষে হবে। অধিকার থেকেই বলতে চাই যে নারায়ণগঞ্জবাসীর জন্য সেনাবাহিনীর এই মুহূর্তে কোনো প্রয়োজন নাই। আমার লক্ষ্য জনতা আমার সেনাবাহিনী। এর কিছুক্ষণ পরে নগর নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। এ সময় তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানান। আজকে কোনো অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়নি, সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়নি। আমরা চাই একটি প্রতিযোগিতামূলক নির্বাচন। এই প্রতিযোগিতামূলক নির্বাচনে সকল প্রার্থীর একই ধরনের সুযোগ সুবিধা দিতে হবে। দলবাদ যে সকল কর্মকর্তা এই সিটি কর্পোরেশন এলাকা রয়েছে তাদেরকে অবিলম্বে প্রত্যাহার করে নিরপেক্ষ ব্যক্তিদেরকে এখানে নিয়োগ দিতে হবে। এই মর্যাদার লড়াইয়ে শেষ পর্যন্ত আমরা ধানের শীষ নিয়ে মাঠে থাকব। এছাড়া মনোনয়ন জমা দিতে আসা কাউন্সিলর প্রার্থীরাও নির্বিঘ্নে ভোটারদের ভোট দেওয়ার পরিবেশ সৃষ্টির দাবি জানান। আমি মানুষের জন্য কাজ করতে চাই, বিশেষ করে নারীদের জন্য। মারা যেন তাদের সন্তানদের প্রতি যত্নবান হয়, তাহলে একটা ভালো সমাজ আমরা দিতে পারবো। নির্বাচনটা সুষ্ঠু হোক, জনগণ যেন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, কিন্তু টেকনিক্যাল সুষ্ঠু যেন না হয়। অভিযোগ আমলে নেওয়া হয়েছে জানিয়ে রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনে সব প্রার্থীকে সমান সুযোগ দেওয়া হবে। অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, এটি ইতিমধ্যে নির্দেশ দেওয়া আছে। অবশ্যই আচরণ বিধিমালাটি সম্পূর্ণরূপে বাস্তবায়ন করে আমরা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করব। মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের মূল পর্ব। এছাড়া এই নির্বাচনে যেহেতু দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি দলীয় প্রতীকে অংশ নিচ্ছে, তাই এই নির্বাচনে যে জমজমাট লড়াই হবে তা নিশ্চিত করেই বলা যায়। তবে নারায়ণগঞ্জবাসী নগর ভবনের চাবি দ্বিতীয়বারের মতো কার হাতে তুলে দিবেন তা জানতে অপেক্ষা করতে হবে 22শে ডিসেম্বর পর্যন্ত। মাহমুদ রাকিব, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলা বাতিল চেয়ে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে নাইকো দুর্নীতি মামলা চলবে বলেও রায় দিয়েছেন সর্বোচ্চ আদালত। বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, পুরো রায় পাওয়ার পর পুনর্বিবেচনার আবেদন করা হবে কি হবে না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির কারণে রাষ্ট্রের 13,700 কোটি টাকা ক্ষতির অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে এই মামলাটি করে দুদক। তৎকালীন সেনা সমর্থিত সরকারের আমলে দায়ের করা এই মামলার কার্যক্রম এতদিন হাইকোর্ট এবং সর্বোচ্চ আদালতের নির্দেশে স্থগিত ছিল। বেগম জিয়ার আইনজীবীরা শুরু থেকেই দাবি করে আসছেন নাইকোর সঙ্গে চুক্তিতে একই ধরনের দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধেও দুদকের করা আলাদা একটি মামলা হাইকোর্ট বাতিল করায় বেগম জিয়ার বিরুদ্ধে করা মামলাটিও বাতিলযোগ্য। কিন্তু বৃহস্পতিবার সর্বোচ্চ আদালত এই যুক্তিটি আমলে না নিয়ে বেগম জিয়ার লিভ টু আপিল খারিজ করে দেন। ফলে এই মামলা চলতে সব আইনি বাধা কেটে গেল। খালেদা জিয়ার লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন, হাইকোর্টের আদেশ বহাল আছে। কাজেই এই ব্যাপারে এখন নিম্ন আদালতের কার্যক্রম চলতে আর কোনো আইনগত বাধা নাই। নিম্ন আদালতে মামলাটি চার্জ গঠনের পর্যায়ে রয়েছে, ওটার চার্জ গঠন হবে কিনা ওটা শুনানি চলছে। আজকে যেহেতু রায় হয়ে গেল এবং হাইকোর্টের রায়টা বহাল থাকলো, কাজেই নিম্ন আদালতের মামলা চলতে আইনগত কোনো বাধা নেই। বেগম জিয়ার আইনজীবীর দাবি এই আদেশে ন্যায় বিচার হয়নি। আদেশের কপি পেলে পুনর্বিবেচনার আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা আশা করেছিলাম যে এই মামলায় আমরা জিতব, কারণ নাইকোকে গ্যাস ফিল দেওয়ার ব্যাপারে আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি চুক্তি করেছিলেন। রিভিউ করবে কিনা আপিলের বিরুদ্ধে আলোচনা করে আমরা আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবো। আগামী 9 ডিসেম্বর ঢাকার বিশেষ জজ আদালতে এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে। এ মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ ও সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী AK মোশাররফ হোসেন সহ 11 জন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের উখি ও টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা 177 রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এছাড়া নাফ নদী থেকে আরও 8টি রোহিঙ্গাবাহী নৌকাকেও ফেরত পাঠানো হয়। আটক করা হয় বিপুল পরিমাণ ইয়াবাসহ 6 দালালকে। প্রশাসন বলছে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কারণেই এদেরকে ফেরত পাঠানো সম্ভব হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিজিবি জানায় ভোরে কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় 107 জন রোহিঙ্গাকে আটক করা হয়। আটককৃতরা ইয়াবার বিনিময়ে বিভিন্ন দালালের মাধ্যমে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করে বলে জানায় তারা। পরে তাদের সঙ্গে গতকাল বিভিন্ন জায়গা থেকে আটককৃত আর 70 জন রোহিঙ্গাকে একই পথ দিয়ে ফেরত পাঠানো হয়। এছাড়া সকালে টেকনাফ সীমান্তে 6টি পয়েন্ট দিয়ে 8টি রোহিঙ্গাবাহী নৌকা তীরে ভেড়ার সময় আটক করে বিজিবি। প্রতিটি নৌকায় 10 থেকে 15 জন করে রোহিঙ্গা ছিল। পরে তাদেরকেও মিয়ানমারে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। কোনো বৈধ কাগজপত্র ছাড়া যাতে অনুপ্রবেশ করতে না পারে সেই জন্য যা যা করণীয় সবকিছু করা হচ্ছে। বিজিবি যে ফোর্স, সেই ফোর্সটা বর্ধিত করা হয়েছে, পুলিশ ফোর্সও বর্ধিত করা হয়েছে এবং মায়ানমার অনুপ্রবেশের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলোকে সবচেয়ে বেশি থ্রেট ধরছি সেটা হচ্ছে তাদেরকে অনুপ্রবেশে কিছু লোকজন দ্বারা সহায়তা করা। এদিকে রোহিঙ্গাদের অনুপ্রবেশে সহযোগিতা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে 6 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে ঘোষিত রায়ে 3 জনকে 2 মাস করে এবং বাকি 3 জনকে 1 মাস করে কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডিতরা সকালে বিজিবির অভিযানের সময় রোহিঙ্গাদের তথ্য দিয়ে সহযোগিতা করছিল বলে অভিযোগ করা হয়েছে। অবৈধভাবে রোহিঙ্গারা আমাদের দেশে প্রবেশ করছে, তাদের থেকে বিভিন্ন টাকা টুকা নিয়ে তাদেরকে আমাদের দেশে প্রবেশের সুযোগ সুবিধা করে দিচ্ছে এবং তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় দিচ্ছে। উকিয়া এবং টেকনাফ মিলিয়ে প্রায় আমরা 70 জনকে বেক করার জন্য আমরা বিজিবির নিকট বুঝিয়ে দিচ্ছি। গত 2 সপ্তাহ আগে প্রতিবেশী মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতন শুরু করে সে দেশের সরকার। আর এর জের ধরে নিরাপদ আশ্রয়ের সন্ধানে রোহিঙ্গারা বাংলাদেশ সীমান্তে ছুটে আসছে। রোহিঙ্গাদের অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি দালালদের প্রতিহত করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ এবং উপজেলা প্রশাসন। আজ সকাল থেকে তারা বিভিন্নভাবে এই প্রচারণা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে তাদের দাবি, স্থানীয়রা যদি সহযোগিতা না করে তাহলে অনুপ্রবেশ অনেকটা বন্ধ হয়ে যাবে। কক্সবাজারের টেকনাফ থেকে কমল দে, সময় সংবাদ। রোহিঙ্গা ইস্যুতে জাতীয় স্বার্থ রক্ষায় বাংলাদেশ সবকিছু করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এলাকাটা এত দুর্গম, আর আরেকটা হলো যে আপনি যখন কক্সবাজার থেকে টেকনাফে যাচ্ছেন কেমন দেখবেন যে রাস্তার ধারে ওটা দেখা যাবে যে মিয়ানমারের বিওপি, বর্ডার আউটপোস্ট। তো ওইখানে কিভাবে আপনি আটকাবেন? কিছুই নাই। তারপরে জঙ্গল, পাহাড়, তো আটকানো খুব মুশকিল আছে। জিনিসটা এত সোজা না। কিছু এই ধরনের কেস এসছে, মানবিক দৃষ্টিকোণ থেকে এগুলোকে
ঢুকতে না দিয়ে পারা যায়নি। জাতীয় স্বার্থ রক্ষার জন্য যা যা করা দরকার আমরা করব। মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে রাখাইনে গণহত্যা ও ধর্ষণের অভিযোগ এনেছে জাতিসংঘ। রোহিঙ্গা মুসলমানদের উপর অমানবিক নির্যাতন চালিয়ে মিয়ানমার সরকার তাদেরকে বিতাড়িত করার চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন বাংলাদেশে ইউএনএইচসিআর এর প্রধান জন মেকিসিক। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি চলমান সমস্যার মূল কারণ খুঁজে বের করে তা সমাধানে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। The military and the BGP engaged in collective punishment of the Rohingya minority. রাখাইনে রোহিঙ্গাদের উপর সাম্প্রতিক নির্যাতনের কারণে নতুন করে সংকট দেখা দিয়েছে। মিয়ানমারের সেনা ও বিজেপি সদস্যরা মিলে তাদের উপর অত্যাচার চালাচ্ছে। এই অবস্থায় বাংলাদেশও যদি সীমানা খোলা রাখে তবে এই অঞ্চলে শরণার্থী ঢল নামবে। চলমান এই সংকট সমাধানে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। To continue the atrocities and push them. প্রবাসের সময় আরো থাকছে। সারা দেশে একযোগে চলছে আয়কর সপ্তাহ। 141 জন করদাতাকে সম্মাননা। খেলোয়াড় ক্যাটাগরিতে পেলেন মাশরাফি, সাকিব ও তামিম। বিশেষ বিধান যুক্ত করে আগের মতো মেয়েদের বিয়ের বয়স ন্যূনতম 18 বছর রেখেই বাল্যবিবাহ নিরোধ আইন 2016 এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এছাড়া বৈঠকে 2017 সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। এতে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ছুটি থাকবে 22 দিন। সরকারি ও বেসরকারি হিসেব মতে সাম্প্রতিক সময়ে নানা কারণে দেশে বাল্যবিয়ের প্রবণতা বেড়েছে। যদিও মেয়েদের ন্যূনতম বয়স নিয়ে গণমাধ্যম সহ বিভিন্ন সামাজিক মাধ্যমগুলো সোচ্চার। এ অবস্থায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে বাল্যবিবাহ নিরোধ আইন 2016 এর অনুমোদন দেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, নারী পুরুষের বয়স আগেরটাই রেখে এটি অনুমোদন দেওয়া হয়। অপ্রাপ্ত বয়সের সংজ্ঞা দেওয়া হচ্ছে, এটা আগেও ছিল, এখনো আছে। বিবাহের জন্য 21 বছর পূর্ণ করেন না এমন কোন পুরুষ এবং 18 বছর পূর্ণ করেন না এমন কোন নারী। আর বাল্য বিবাহ হচ্ছে এইরূপ বিবাহ যাহার কোনো এক পক্ষ বা উভয় পক্ষ অপ্রাপ্ত বয়স্ক। কোনো বিশেষ প্রেক্ষাপটে অপ্রাপ্ত বয়স্ক কোন নারীর সর্বোত্তম স্বার্থে আদালতের নির্দেশনাক্রমে, মাতা পিতার সম্মতিক্রমে, বিধি দ্বারা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ ক্রমে বিবাহ সম্পাদিত হইলে উহা এই আইনের অধীন অপরাধ বলিয়া গণ্য হইবে না। এদিকে বাল্যবিয়ের ক্ষেত্রে অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে জেল জরিমানার বিধান রাখা হয়েছে। প্রাপ্তবয়স্ক কোন নারী বা পুরুষ বাল্যবিবাহ করে তার জন্য অনধিক 2 বছর কারাদণ্ড বা 1 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। যদি পিতামাতা সংশ্লিষ্ট থাকে বা অন্য ব্যক্তি, অনধিক 2 বছরের কারাদণ্ড বা অনধিক 50,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। কাজী বা এই জাতীয় যারা আছে তাদের জন্য শাস্তি হলো অনধিক 2 বছরের কারাদণ্ড, কমপক্ষে 6 মাস হবে, যেটা অনধিক 50,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড। 2017 সালে মোট 22 দিন ছুটি রেখে সরকারি ছুটির তালিকাও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সভা হয়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক শুরু হয়। এতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 19 সদস্য বিশিষ্ট স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বেশিরভাগ সদস্য অংশ নেন। আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এই সভা হয়। সেনাবাহিনীর প্রশিক্ষণের মান আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়ে তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে বৃহস্পতিবার আর্মি অর্ডিন্যান্স কোডের 6ষ্ঠ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। সেনাবাহিনীর প্রতি নিয়মিত প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। এর আগে সকালে অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে রাজেন্দ্রপুর পৌঁছান তিনি। প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে সেনাপ্রধান আবু বিলাল মোহাম্মদ শফিউল হক তাকে স্বাগত জানান। বিদেশি চ্যানেলগুলোতে বাংলাদেশি বিজ্ঞাপন প্রচারের বিষয়ে তথ্য চেয়ে নোটিশ
জারি করেছে তথ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার সন্ধ্যায় এক নোটিশে বাংলাদেশে বিদেশি চ্যানেলগুলোর 2টি ডিস্ট্রিবিউটর কোম্পানির কাছে তথ্য চায় মন্ত্রণালয়। নোটিশে বলা হয়, কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন 2016 অনুযায়ী বাংলাদেশি দর্শকদের জন্য বিদেশি টিভি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ। বিদেশি কোনো চ্যানেল বাংলাদেশে এরকম বিজ্ঞাপন প্রচার করে শর্ত ভঙ্গ করছে কিনা এ বিষয়ে জানাতে ন্যাশন ওয়াইড মিডিয়া লিমিটেড ও ডিজি জাদু ব্রডব্যান্ড লিমিটেড নামে 2টি কোম্পানিকে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে কোম্পানি দুটির ডাউনলিংক করা বিদেশি চ্যানেলগুলো যদি শর্ত ভঙ্গ করে তাহলে বাংলাদেশে তাদের সম্প্রচার অনুমতি কেন বাতিল করা হবে না তাও জানতে চাওয়া হয় নোটিশে। উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের বোনা ধান কেটেছে রংপুর সুগার মিল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যায় আদিবাসীদের মাঝে 26 বস্তা ধান বুঝিয়ে দেয় কর্তৃপক্ষ। মিল কর্তৃপক্ষ জানায়, উচ্চ আদালতের আদেশ অনুযায়ী সাঁওতালদের ধান কাটার জন্য একাধিকবার আহ্বান জানালেও তারা কোনো সাড়া দেয়নি। বাধ্য হয়ে মিল কর্তৃপক্ষ আদালতের আদেশে বাস্তবায়নে ধান কাটা শুরু করে। পরে সন্ধ্যায় সাঁওতালরা রাজি হলে কাটা ধান তাদের বুঝিয়ে দেওয়া হয়। গত বৃহস্পতিবার উচ্চ আদালতে সাঁওতালদের পক্ষে রিটের পরিপ্রেক্ষিতে ধান কাটার আদেশ দেন আদালত। এক্ষেত্রে আদিবাসীরা ধান কেটে নেবে, না হলে মিল কর্তৃপক্ষ ধান কেটে তাদের বুঝিয়ে দেবে বলে আদেশ দেওয়া হয়। প্রবাসী সময় আরো থাকছে। এশিয়া কাপে অংশ নিতে থাইল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছে জাতীয় নারী ক্রিকেট দল। ভারতকে শক্ত প্রতিপক্ষ মানলেও ফাইনালে খেলার আশা সালমা রোমানাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে দায়ের করা রাডার ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলা 31 মার্চের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে বিচার সম্পন্ন করে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করতে বিচারিক আদালতকে নির্দেশ দেওয়া হয়। 1992 সালের 4 মে এরশাদ সহ অন্য আসামিরা ক্ষমতার অপব্যবহার করে আর্থিক সুবিধা নিয়ে বেশি দামে যুক্তরাষ্ট্রের একটি কোম্পানির রাডার কেনেন। এতে সরকারের প্রায় 64 কোটি টাকা আর্থিক ক্ষতি হওয়ার তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো এই মামলা করে। যেই মামলাটি এরশাদের রাডার ক্রয় সংক্রান্ত, সেটা ওখান থেকে উঠিয়ে আবার সাক্ষ্য গ্রহণের পর্যায়ে আসবে এবং দুর্নীতি দমন কমিশনকে ডাইরেকশন দিয়েছেন এবং এর মধ্যে তার বাকি সাক্ষীগুলো শেষ করতে এবং 31 মার্চ 2017 এর মধ্যেই মামলার বিচার শেষ করতে নির্দেশ দিয়েছেন। সিলেটের ব্যবসায়ী রাগিব আলীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এই আদেশ দেন। এর আগে জালিয়াতির মামলায় পলাতক এই আসামিকে ভারতে গ্রেফতারের পর দেশে ফিরিয়ে আনা হয়। ভিসার মেয়াদ বাড়ানোর জন্য বৃহস্পতিবার সকালে ভারতের করিমগঞ্জ ইমিগ্রেশন পুলিশের কাছে গেলে গ্রেপ্তার হন ব্যবসায়ী রাগিব আলী। দুপুর 2টার দিকে বিয়ানীবাজার সুতারকান্দি চেকপোস্টে বিএসএফ রাগিব আলীকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে তাকে বিয়ানীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে গত 12 নভেম্বর ভারত থেকে দেশে প্রবেশের সময় তার ছেলে আব্দুল হাইকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। রাগিব আলী সাহেবের বিরুদ্ধে বাংলাদেশের সিলেট জেলার বিশ্বনাথ থানায় দুটি জিআর ওয়ারেন্ট মুলতবি ছিল। সেই মুলতবি ওয়ারেন্টগুলোর রিকুইজিশন আমরা পেয়েছি এবং রাগিব আলী সাহেব যখন বাংলাদেশে প্রবেশ করেছে তখন আমরা তাকে অ্যারেস্ট করেছি। সে আমাদের হেফাজতে আছে। শুনেছি ওনার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, সেজন্য ইন্ডিয়ান পুলিশ তাকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। হস্তান্তরের পর রাগিব আলীকে আদালতে নেওয়া হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আসামি রাগিব আলীর জন্য জামিনের প্রার্থনা করেন, 2টি মামলায় রাগিব আলীর প্রার্থনা করেন। আদালত সকল কিছু বিবেচনা করে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। রাগিব আলীর বিরুদ্ধে তারাপুর চা বাগানের দেবত্তর সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণ ও ভূমি আত্মসাতের 2টি মামলা করা হয়। গত 10 আগস্ট সপরিবারে রাগিব আলী ভারতে পালিয়ে যান। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।
প্রথমবারের মতো খেলোয়াড় হিসেবে ট্যাক্স কার্ড ও সেরা করদাতা সম্মাননা পেলেন জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে আয়কর সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে 32টি ক্যাটাগরিতে 141 জনকে সেরা করদাতার সম্মাননা ও ট্যাক্স কার্ড প্রদান করে জাতীয় রাজস্ব বোর্ড। চলতি বছর 25 লাখ করদাতা আয়কর রিটার্ন দাখিল করবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী। কর আদায়ের পরিমাণ বাড়াতে কর্মকর্তাদের আন্তরিকতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন করদাতারা। দেশের সব নাগরিককে কর প্রদানে উৎসাহী করতে আয়কর মেলার অনুকরণে প্রথমবারের মতো পালন করা হচ্ছে আয়কর সপ্তাহ। আয়োজনের উদ্বোধনী দিনে 141 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সেরা করদাতা সম্মাননা ও ট্যাক্স কার্ড দেয় জাতীয় রাজস্ব বোর্ড। এবারই প্রথমবারের মতো খেলোয়াড় করদাতাদের মধ্য থেকে এই সম্মাননা পান জাতীয় দলের 3 ক্রিকেটার সাকিব, তামিম আর মাশরাফি। এটা অবশ্যই আমাদেরকে ইন্সপায়ার করবে এবং অন্যান্য সকল খেলোয়াড়বৃন্দকে অবশ্যই ইন্সপায়ার করবে এবং আশা করি ইনশাআল্লাহ আমরা সামনেও নিয়মিতভাবে দিতে পারবো সে আশা করছি এবং অবশ্যই খুব ভালো লাগছে। অনুষ্ঠানে সিনিয়র সিটিজেন ক্যাটাগরিতে পরিকল্পনা মন্ত্রী আহম ও মুস্তফা কামাল, সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান সহ 3 জনকে সম্মাননা ও ট্যাক্স কার্ড দেওয়া হয়। এ সময় ব্যবসায়ী শ্রেণীতে মোহাম্মদ আসলাম শেরনিয়াবাদ, হাজী মোহাম্মদ কাউচ মিয়া ছাড়াও ডাক্তার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, গণমাধ্যম কর্মী, প্রতিবন্ধী, মহিলা ও তরুণ সহ 32টি ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতাদের দেওয়া হয় ট্যাক্স কার্ড ও সম্মাননা। স্যালারি পান আর বিজনেস করেন, তার আপনার কর দেওয়া আপনার উপরে দায়িত্ব, জনগণের দায়িত্বের এটা আদায় করা আপনার জন্য এটা ফরজ। অন্যান্য যে কোটায় যেভাবে ট্যাক্স কাট দিয়েছে এটা ডেফিনেটলি সবাইকে উৎসাহ, উদ্দীপনা এবং ট্যাক্স বাড়ানোর ব্যাপারে উৎসাহিত করবে। অনুষ্ঠানে সপ্তাহব্যাপী কর উৎসবের উদ্বোধন করে নাগরিক সুবিধার জন্য কর বান্ধব পরিবেশ নিশ্চিত করতে এনবিআর এর প্রতি আহ্বান জানান অর্থমন্ত্রী। গতবার যারা কর দিয়েছেন 11 লাখ মানুষ, এইবারে এটার জন্য আমরা টার্গেট ঠিক করেছিলাম যে 18 লাখ করব। 25-এর টার্গেট করে রেখেছি, সেটা খুব কাছাকাছি পৌঁছবো বলে আমি বিশ্বাস করি। 30শে নভেম্বর এবার থেকে আগামী অন্ততপক্ষে 20-25 বছরের জন্য সেটি হবে আয়কর দিবস। কর সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর 15টি কর অঞ্চলে উৎসবমুখর পরিবেশে আয়কর রিটার্ন দাখিল করেন করদাতারা। এছাড়া সারা দেশের 23টি অঞ্চলের 649টি সার্কেল কার্যালয়ে একযোগে পালন হচ্ছে কর সপ্তাহ। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে এগিয়ে চলছে মেট্রো রেলের ডিপো নির্মাণের কাজ। সেই সঙ্গে মেট্রো রেল প্রকল্পের আওতায় নগরের রাস্তাগুলোর নিচে থাকা বিভিন্ন সেবা সংস্থার লাইন স্থানান্তরের কাজ চলছে। এতে করে সড়কে সৃষ্টি হচ্ছে যানজট, নাকাল হচ্ছে রাজধানীবাসী। মেট্রো রেল কর্তৃপক্ষের দাবি, ভোগান্তি সর্বনিম্ন পর্যায়ে রেখেই কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। বিস্তারিত এমআর আমিনের রিপোর্টে। 2013 সালের 31 অক্টোবর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে 20 কিলোমিটার দীর্ঘ মেট্রো রেল লাইন 6 প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্পটির 8টি প্যাকেজের মধ্যে 5টির প্রস্তাবনা গ্রহণ ও 2টির আওতায় ভায়াডাক্ট ও স্টেশন কনস্ট্রাকশনের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। প্রথম প্যাকেজের প্রায় 15% কাজ সম্পন্ন হয়েছে। আগারগাঁও থেকে মিরপুর 10 এবং মিরপুর 10 থেকে পল্লবী, এর মধ্যে যতগুলি আন্ডারগ্রাউন্ড এবং ওভারহেড ইউটিলিটি আছে সেগুলি রিলোকেশনের কাজ আমরা শুরু করেছি। ডিপোতে ল্যান্ড ডেভেলপমেন্টের কাজ পুরোদমে চালু হয়েছে। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে 1 নম্বর প্যাকেজের আওতায় প্রায় 47 একর জমির উপর চলছে মেট্রো রেলের ডিপো তৈরির কাজ। জাপানি একটি কোম্পানির পরিচালনায় ডিপোতে স্যান্ড কম্প্যাকশন পাইলিং এর কাজ করা হচ্ছে। 9 থেকে 10 মাস পরে ডিপোতে অবকাঠামো তৈরির কাজ শুরু করা যাবে। প্রথমত হচ্ছে স্যান্ড কম্প্যাকশন পাইলিং, দ্বিতীয় হচ্ছে পিভিডি বা প্রিফ্যাব্রিকেটেড ভার্টিক্যাল ড্রেইন এবং তৃতীয় হবে ডাইনামিক কম্প্যাকশন। 44,000 পাইল হবে। মেট্রো রেল প্রকল্প এলাকার সেবা লাইনগুলো সরিয়ে নিতে রাজধানীর মিরপুর ও তালতলা এলাকায় রাস্তা কাটার কাজের কারণে ভোগান্তির শেষ নেই। তবে ভোগান্তি কমাতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে বলে মত কর্তৃপক্ষের। বিকল্প কোনো রাস্তা না রেখে যদি কেউ এই ব্যবস্থা করে, আমার জন্য খুবই দুর্বিষহ জীবনযাপন হয়ে যায়। যানজটের খুব প্রবলেম হচ্ছে, এখানে রাস্তা পারাপারেরও খুব প্রবলেম হচ্ছে। 15 মিনিটের রাস্তা যেতে আমাদের সময় লাগে 1.5 ঘন্টা 2 ঘন্টা। যতগুলি মেশিনারিজ ওখানে কাজ করার জন্য মোবিলাইজ করি রাত্র 10টা, এটা 6টার আগে আমরা সরাই নিয়ে যাই। রোকেয়া সরণিতে যারা যাতায়াত করেন তাদেরকে আমরা অনুরোধ জানিয়েছি তাদের যদি সুযোগ থাকে যেন অন্য পথ ধরে তারা চলেন। মেট্রো রেলের 16টি স্টেশনের কাজ 2 ভাগে করা হবে। 2017 সালের মার্চে এই ডিপো এলাকা থেকে মেট্রো রেলের মূল কাজ শুরু হবে আর 2019 সালের ডিসেম্বরে
বাস্তবে দেখা দেবে রাজধানীবাসীর স্বপ্নের মেট্রো রেল। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা অসিত কুমার ও তার ছেলেকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে কালীগঞ্জের বেথুলি গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে গত 18 অক্টোবর টেন্ডারকে কেন্দ্র করে শৈলকুপার মুক্তিযোদ্ধা মুক্তার হোসেন ও তার ছেলেকে পিটিয়ে হাত পা ভেঙে দেয় স্থানীয় কিছু বখাটে। অসিত কুমার জানান, মন্দিরের মাঠে ধান রাখায় ক্ষিপ্ত হয়ে একই গ্রামের দীপঙ্কর ও রাজা ঘরে ঢুকে তার ছেলেকে মারধর করে। তাদের বাধা দিতে গেলে মুক্তিযোদ্ধা অসিত কুমারকেও পিটিয়ে আহত করা হয় বলে জানান স্বজনরা। আহত অবস্থায় তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে মারধরের ঘটনা এখন পর্যন্ত কোনো মামলা করেননি ভুক্তভোগীরা। এই ঘটনার বিচার দাবি করেছেন জেলার মুক্তিযোদ্ধারা। এরাই যে আমার ছেলের মাছ বাড়ি পড়ে, তখন আমি সামনে গেছি, সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে আর কি আমার গুটি মেরে দিল। গুটি মেরে নিচে একটা বাস ছিল, বাস দিয়ে বাড়ি মারলি পড়ে গেলাম। প্রতিবাদ জানাচ্ছি এবং আমি তার নিন্দা জানাচ্ছি। তবে এ বিষয়ে এখন প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। চোখে এবং মাথায় দুটো বাড়ি মারছে, তাতে দেখা যাচ্ছে যে উনি চোখের অবস্থা আমরা পরীক্ষা করছি, একটু রক্তক্ষরণ হয়েছে, অল্প চিকিৎসা চলছে, আশা করা যায় তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে যাবে। নাটোরে কবিরাজি চিকিৎসার নামে 2 স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের পর ইন্টারনেটে আপত্তিকর ছবি ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক কবিরাজের বিরুদ্ধে। এ ঘটনায় 3 জনকে আসামি করে 2টি মামলা করেছে নির্যাতিতার পরিবার। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এলাকাবাসী জানান, আকিল সরকার সম্প্রতি পাকিস্তান থেকে দেশে ফিরে নিজেকে কবিরাজ দাবি করে বড়াইগ্রাম উপজেলার চান্দাই গ্রামে চিকিৎসা শুরু করে। তার 2 দালাল রঞ্জু ও তাসলির মাধ্যমে বিভিন্ন স্থান থেকে রোগীদের তার বাড়িতে আনা হতো। নির্যাতিতাদের স্বজনদের অভিযোগ, চিকিৎসার জন্য আকিল সরকারের কাছে গেলে তাদের মিষ্টি খাইয়ে অজ্ঞান করে ধর্ষণের পর আপত্তিকর ভিডিও ধারণ করে সে। এরপর প্রায়ই নির্যাতিতাদের ভয় দেখিয়ে হুমকি দিত অভিযুক্ত আকিল। এক পর্যায়ে সে আপত্তিকর ভিডিও ফুটেজ ইন্টারনেটে ছেড়ে দেয়। টাকা পয়সা নেই, গরিব মানুষ, তাই ওই বাড়িতে ধরেন যে চিকিৎসার লেগে গেছিলি। আর এমন মিষ্টিটা খাওয়াইছে, কয় যে মা খাওয়ার পর আমার কোনো জ্ঞান থাকে না, আমার কি করেছে না করেছে আমি কিছু বলতে পারি না। ঘটনা জানাজানি হলে ক্ষুব্ধ হয়ে বুধবার বিকেলে কবিরাজের বাড়িতে ভাঙচুর চালায় স্থানীয়রা। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। আকিল কবিরাজ নামের নিজেকে কবিরাজ দাবি করে এলাকায় বিভিন্ন মানুষের সাথে খারাপ আচরণ করেছে। এলাকাবাসী তার দৃষ্টান্তমূলক শাস্তি চায়। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আমি লোকমুখে শুনেছি এটা মোবাইলে নাকি প্রচার করেছে, যার পরেই লোকজন জানতে পেরেছে এবং আমিও জানতে পেরেছি। আমি জানার পরেই তাৎক্ষণিক একাধিক পুলিশ টিম আমি এলাকায় পাঠাইছি যে অপরাধী তাকে গ্রেপ্তার করার জন্য। সে অভিযান চলছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত আকিল, রঞ্জু ও তাসলি। সময় সংবাদ, নাটোর। বগুড়ার মহাস্থানগড়কে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। আগামী 21শে জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে সার্ক সাংস্কৃতিক কেন্দ্রের এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে তিনি একথা জানান। বাংলাদেশকে সার্ক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সেক্ষেত্রে আমরা স্থান হিসেবে বেছে নিয়েছি বগুড়ার মহাস্থানগড়। মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন এই মহাস্থানগড়ের এই জায়গাটিকে রাজধানী করার জন্য এবং পাশাপাশি আগামী 21শে জানুয়ারি এটি উদ্বোধন হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত থাকবেন। আমরা প্রত্যেকটি সার্ক দেশের সংস্কৃতি মন্ত্রী যারা আছেন তাদের আমন্ত্রণ জানাবো। জমকালো আয়োজনে পঞ্চমবারের মতো পর্দা উঠল দেশে উচ্চাঙ্গ সঙ্গীতের সবচেয়ে বড় আসর বেঙ্গল ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল। বৃহস্পতিবার রাত 9টায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে 5 দিন ব্যাপী আয়োজনের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এর আগে রাত 8:30টার দিকে উৎসবের সূচনা হয় শর্মিলা বন্দ্যোপাধ্যায় ও তার দল নৃত্য নন্দনের নৃত্য দিয়ে। এরপর শুরু হয় দেশি বিদেশি শিল্পীদের পরিবেশনা। উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশন করেন ভারতের বিখ্যাত শিল্পী বিদুষী গিরিজা দেবী। এছাড়া দলীয় নৃত্য, শাস্ত্রীয় নৃত্য, গীত ও বাদ্যে স্বনামধন্য পণ্ডিত ও শিল্পী সহ বাংলাদেশ ও ভারতের উদীয়মান শিল্পীরা এই উৎসবে অংশ নিচ্ছেন। আগামী 28 নভেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে রাতভর চলবে এই উৎসব।
আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণাঞ্চলে গাড়ি বোমা হামলা অন্তত 100 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় কর্তৃপক্ষ জানায় হতাহতদের অধিকাংশই শিয়া মুসলিম। আশুরার পরবর্তী 40 দিন ধরে চলা আরবায়ান উৎসবে যোগদান শেষে কারবালা থেকে বাড়ি ফিরছিলেন তারা। বাগদাদ থেকে 100 কিলোমিটার দক্ষিণে হিল্লা শহরের একটি স্টেশনের কাছে বৃহস্পতিবার এই হামলা চালানো হয়। জঙ্গি গোষ্ঠী আইএস হামলার দায় স্বীকার করেছে। স্টেশনের কাছে পার্ক করা গ্যাসের ট্যাঙ্কারবাহী একটি ট্রাকে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। নিহতদের মধ্যে ইরাকি ছাড়াও ইরান ও বাহরাইনের নাগরিক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের খবর। থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপে অংশ নিতে দেশ ছেড়েছে জাতীয় নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার সকালে থাই এয়ারওয়েজের একটি বিমানে দেশ ছাড়েন জাহানারা সালমারা। আসরে ফাইনাল খেলার লক্ষ্য থাকলেও আপাতত প্রথম ম্যাচ নিয়ে ভাবছে বাংলাদেশ। তরুণ ও অভিজ্ঞদের সংমিশ্রণে দলটি দারুণ ভারসাম্যপূর্ণ বলে মত কোচ ডেভিড ক্যাপেলের। নতুন অধিনায়ক, নতুন কোচ, নতুন নির্বাচক আর নতুন প্রত্যাশাকে সঙ্গী করে থাইল্যান্ডে উড়াল দিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে যেখানে কঠিন পরীক্ষায় দিতে হবে টাইগ্রেসদের, তবু চোখে মুখে যেন নির্ভার সালমা জাহানারারা। এর আগে যা হয়নি কথা দিলেন এবার তাই করে দেখাবেন। 26 নভেম্বর থাইল্যান্ডে শুরু হচ্ছে নারী এশিয়া কাপ টি20 ক্রিকেট টুর্নামেন্ট, যেখানে উদ্বোধনী ম্যাচে আসরের বর্তমান চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে কোচ ডেভিড ক্যাপেলের শিষ্যরা। এছাড়া 28 নভেম্বর স্বাগতিক থাইল্যান্ড, 29 নভেম্বর নেপাল, 30 নভেম্বর পাকিস্তান এবং 3 ডিসেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে রুমানা বাহিনী। তবে আপাতত প্রথম ম্যাচ নিয়ে ভাবছে টিম বাংলাদেশ। আমরা প্র্যাকটিস ম্যাচ নিজেরা কম খেলিনি। আমরা এখন উইকেট সম্পর্কে জানি অনেক কিছু এবং আমাদের বড় মাঠে খেলা হয়েছে। আমরা পজিটিভ আছি আমাদের দিক থেকে যে আমরা ভালো কিছু করব। আমাদের ফার্স্ট খেলা যেহেতু ইন্ডিয়াকে নিয়ে, আমরা ইন্ডিয়াকে নিয়ে চিন্তা করছি ফার্স্ট। টুর্নামেন্টকে সামনে রেখে কক্সবাজারে 17 দিনের কন্ডিশনিং ক্যাম্প করেছে টাইগ্রেসরা। বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং এ এখন দারুণ পরিণত খাদিজা পান্নারা। আর তাই নিজের প্রথম অ্যাসাইনমেন্টেই বাজিমাত করতে চান দলের দায়িত্ব পাওয়া কোচ ডেভিড ক্যাপেল। আমার দলের খেলোয়াড়রা এখন আগের চেয়ে অনেক বেশি পরিণত। বিশেষ করে এই দলে বেশ কিছু মেধাবী ক্রিকেটার রয়েছে যারা একাই ম্যাচের ভাগ্য করে দিতে পারে। তবে দিন শেষে ক্রিকেট একটি দলগত খেলা, তাই তো সবাই যদি নিজের সেরাটা দিতে পারে তবে টুর্নামেন্টে দারুণ কিছুই হবে। এ ব্যাপারে আমি আশাবাদী। এদিকে এবারে টুর্নামেন্ট দিয়ে নিজের ক্রিকেট ক্যারিয়ারে আরো এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার আতহার আলী খান। মাশরাফি সাকিবদের সাফল্য থেকে অনুপ্রেরণা নিয়ে দারুণ কিছু করবে নারী দল, এমনটাই প্রত্যাশা তার। মহিলা দলটা অন্তত কাছাকাছি যাচ্ছে পুরুষ দলের কাছাকাছি ইন সেন্স অফ প্লেইং গুড ক্রিকেট। আমাদের ওয়েদার কন্ডিশন, আমাদের পিচ কন্ডিশন মোটামুটি এক ধরনের আমরা কিন্তু খবর পাচ্ছি, আমরা খবর নিচ্ছি সেম কন্ডিশন। আমরা একটু কুলার, ওখানে আর একটু গরম হতে পারে, হিউমিড হতে পারে, বাট আমার মনে হয় না খুব বেশি ডিফারেন্স হবে। ফাইনালে আগামী 4 নভেম্বর টুর্নামেন্টের সেরা দুই দল পরস্পরের মুখোমুখি হবে। আর 5 ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে নারী ক্রিকেট দলের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে মেসির আর্জেন্টিনা। এক ধাপ এগিয়ে নেইমারের ব্রাজিল উঠে এসেছে 2 নম্বরে, আর 5 ধাপ এগিয়ে বাংলাদেশ আছে 183তম স্থানে। ফ্রিতের অধীনে সম্প্রতি ব্রাজিল হয়ে উঠেছে অপ্রতিরোধ্য। বিশ্বকাপ বাছাই পর্বে শেষ 5টি ম্যাচে টানা জয় তুলে নিয়েছে নেইমার উইলিয়ানরা। অন্যদিকে বাছাই ম্যাচে ব্রাজিল ও প্যারাগুয়ের কাছে হেরেও শীর্ষস্থান ধরে রেখেছে গেল বিশ্বকাপের রানার্স আপ আর্জেন্টিনা। অবশ্য কলম্বিয়াকে 3-0 গোলে হারিয়ে আবারও জয়ের ধারায় ফিরেছে মেসি বাহিনী। এক ধাপ পিছিয়ে জার্মানির অবস্থান 3-এ। কোপা আমেরিকা জিতে নেয়া চিলি আছে 4র্থ স্থানে। প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল আছে 8-এ। শীর্ষ 10-এ আরও আছে বেলজিয়াম, কলম্বিয়া, ফ্রান্স, উরুগুয়ে এবং স্পেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ জমা শেষ দিনে ভিড়। আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল। বেগম জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা বাতিল চেয়ে করা লিভ টু আপিল খারিজ। মামলা চলতে সর্বোচ্চ আদালতের আদেশ।
উখিয়া ও টেকনাফ থেকে 177 রোহিঙ্গা সহ 8টি নৌকা ফেরত পাঠালো বিজিবি। স্থানীয় দালালদের সহায়তায় এখনও অনেকে আশ্রয় নিচ্ছে অবৈধ শরণার্থী ক্যাম্পে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী গোবিন্দগঞ্জে সাঁওতালদের বোনা ধান কাটল রংপুর সুগার মিল কর্তৃপক্ষ। ন্যায্য পাওনা বুঝিয়ে দিল আদিবাসীদের। এবং জালিয়াতি মামলায় সিলেটের পলাতক ব্যবসায়ী রাগিব আলীকে ভারতে গ্রেফতারের পর বাংলাদেশের কাছে হস্তান্তর, জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *3 লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।